আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। অর্থবছরের মাঝপথে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নতুন শুল্ক আরোপ সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০% সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস নাগরিক জীবন। এর মাঝেই ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে হঠাৎ করেই শতাধিক পণ্য ও সেবার উপরে শুল্ক এবং কর বাড়িয়েছে সরকার। নতুন রাজস্ব নীতির আওতায় পড়েছে অগ্রসরমান প্রযুক্তি খাত। প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০%-এর সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। এমন সিদ্ধান্তকে হঠকারী হিসেবে মন্তব্য করছেন ভোক্তারা, যার ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরাও। প্রায় ৭০ লক্ষের বেশি সিম ব্যবহারকারী যারা কিনা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করেছে তাদেরকে, আবার একই সাথে প্রায় ৯০ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী তারা এখন ইন্টারনেটের প্যাকেজ কিনছে না অথবা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে। রিসেন্ট যে বৃদ্ধিটা হয়েছে অর্থ বছরের মাঝামাঝি, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। যেখানে দ্রব্যমূল্য হাহাকার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে এই ধরনের নতুন করে ভ্যাট আরোপ করা প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার উপরে এটা প্রভাব পড়বে। যেখানে আয় করার কথা সেখানে আয় কমে যাবে সরকারের। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। নতুন নির্দেশনা অনুযায়ী সেবাটির উপর নির্ধারিত 10% সম্পূরক শুল্কের পুরোটাই কাটা পড়বে গ্রাহকের পকেট থেকে। আর এই খাতে স্থানীয় ব্যবসার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। সরাসরি যে 10% যেটা বৃদ্ধি করা হয়েছে প্লাস 5% ব্যাট, টোটাল এই 15% সেটা সরাসরি গ্রাহকদের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। ইন্টারনেটকে যদি লিমিটেড করে এই মূল্যস্ফীতির যুগে ইন্টারনেটের মূল্য যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবসায়ীর মতে কোনো পক্ষের সাথে আলোচনা না করে নতুন শুল্ক আরোপ সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এটার ইম্প্যাক্টটা জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই এটা অ্যাসেস করেনি এবং তারা এক ধরনের হঠকারীভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। ব্যবসায়ীরা যেমন সরাসরি ক্ষতি হবে, গ্রাহকদের ক্ষতির জন্য কিন্তু ব্যবসায়ীদের বিজনেস আসলে কমে যাবে। সরকারি প্রাক্কলন অনুযায়ী নতুন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় মোবাইল যোগাযোগে ভ্যাট ও করের বোঝা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজ দুজন অতিথি রয়েছেন, অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল এবং বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। আমরা দুজন অতিথিকেই স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি চলে যেতে চাই ডক্টর সায়েম আমির ফয়সাল, আপনার কাছে খুব সহজভাবে একটি জিনিস জানার জন্য। অর্থ বছরের মাঝপথে এই যে নতুন করে কর আরোপ, ভ্যাট নির্ধারণ করা, প্রায় শতাধিক পণ্যের উপর ঠিক করা হয়েছে, এই বিষয়টিকে আসলে অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? জন্য আমাদের দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছে সকলের উদ্দেশ্যে আমার সালাম এবং আমাদের সম্মানিত সহ-আলোচককে আমার শুভেচ্ছা। আজকে বর্তমানে দেখেন, যখন আমরা যখন বিদ্যমান মূল্যস্ফীতি যখন মাত্রা ছাড়িয়ে সকল মাত্রা ছাড়িয়ে আমরা দেখলাম যে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে মূল্যস্ফীতি কোনোভাবেই কমিয়ে আনতে পারছি না। আমাদের অর্থ ব্যবস্থাপনার সংকোচনমূলক একটি কঠোর মুদ্রানীতি প্রয়োগ করার ফলশ্রুতিতেও কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কিন্তু কমে আসছে না। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের জনসাধারণের যে পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা কিন্তু ক্রমবর্ধমান ভাবে কিন্তু কমে আসছে। এমন একটি পরিস্থিতিতে আপনি 100টি পণ্যের অধিক পণ্যের উপরে যখন আপনি ভিএটি আপনি লিভি করছেন, তখন কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু আরো ব্যাপক হারে কিন্তু কমে যাবে। আমরা ফুড ইনফ্লেশন আমরা কমিয়ে আনতে পারছি না। আর যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, there is a global
হিউম্যান রাইট এখন বর্তমান প্রযুক্তির যুগে, বিশ্বায়নের যুগে, যেটা মোবাইল ফোন ইন্টারনেট ইউজেজ এবং ইন্টারনেট ইউজেজ কিন্তু বর্তমানে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। আপনার অ্যাক্সেস টু ইনফরমেশন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। এমন একটি পরিস্থিতি যখন আপনি 10% আইএসপি ইন্টারনেটের উপরে আপনি ভিএটি প্রয়োগ করছেন বর্তমান অধ্যাদেশ বিবেচনা করে রেখে। এখন অবশ্যই আমি স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য আমাদের বাজেটের লক্ষ্যমাত্রা আছে আপনার 4,80,000 কোটি টাকা। এর ভিতরে আমাদের শর্টফল হয়েছে দেখা যায় অন্তত পক্ষে যে 42,000 কোটি টাকার একটি রাজস্ব শর্টফল হয়েছে। কিন্তু আপনি দেখবেন গরুকে যখন কোরবানির ঈদের আগে যখন গরু জবাই দেওয়া হয়, তার আগে কিন্তু গরুকে কিন্তু ফুলিয়ে ফেপিয়ে কিন্তু খাদ্য পুষ্টি দিয়ে কিন্তু তাকে বড় করা হয়। এখন তেমনি ভাবে একটা ব্যবসা বাণিজ্য যদি আপনি যদি তাকে যদি ফুলিয়ে ফেপিয়ে যদি আপনার রেভিনিউ জেনারেশন বৃদ্ধি না করতে পারেন, আপনি কিন্তু কর আহরণও কিন্তু পর্যায়ক্রম ভাবে কিন্তু কমে যাবে। তো সেই প্রেক্ষিতে আমার বলতে হয় যার গায়ের ভিতরে রক্তই নাই তার থেকে যদি আপনি রক্ত চুষে যদি বের করে আনতে চান, সেখানে কিন্তু বেশি রক্ত কিন্তু পাওয়া যাবে না। বর্তমানে বাংলাদেশে এটা কেউ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশে আপনার উচ্চ সুদের হার রয়েছে, যেখানে মধ্যমায়ের ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প গোষ্ঠীগুলো প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা মাসের কিস্তি পর্যন্ত পরিশোধ করতে পারছে না। অনেক ব্যবসায়ীরা বলছে আমরা কি করে ব্যবসা বাণিজ্য গুটিয়ে কি করে তাড়াতাড়ি আমরা জেল হাজতে যাতে পৌঁছাতে না হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে আমাদের নামে না বের হয়ে যায়, সেই পরিস্থিতি তারা চিন্তা করছে তারা কি করে শর্টকামিং গুলোকে অতিক্রম করে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, এই পরিস্থিতি এসে পৌঁছেছে। অপরদিকে আপনার ন্যূনতম মজুরি বেড়ে যাচ্ছে এই কারণে, কারণ মূল্যস্ফীতি আপনার ক্রয় ক্ষমতা মানুষের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একই সাথে বেড়ে যাচ্ছে, আবার তার সাথে আপনি সংযোজন করছেন আপনার শ্রমিকদের ভিতরে বর্তমানে যে অসন্তোষ রয়েছে, তার উপরে আপনার আইনের শাসনের অবনতি। এরপরে যখন আপনি আরো বাড়তি কর আরোপ করছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যখন আপনি কর আরোপ বৃদ্ধি করছেন, এমন একটি বাস্তবতা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে, বিশেষ করে মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত যারা ব্যবসায়ী পরিবারের যারা সন্তানেরা যারা রয়েছে, মধ্যম আয়ের যে ব্যবসায়ীগুলো রয়েছে, তারা কিন্তু আসলে চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জি ডক্টর সায়েম আমির, আমরা আবার আপনার কাছে আসবো। ডক্টর সায়েম আমির, আমরা আবার আসবো। আমরা একটু আমাদের আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, মুঠোফোন গ্রাহকদের স্বার্থ নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, মোবাইল রিচার্জের উপরে আপনারা কিন্তু বারবার বলছিলেন যে বিশেষ করে মোবাইল যে যোগাযোগ রয়েছে সেটি নিয়ে আপনাদের বেশ শক্তিশালী অবস্থান রয়েছে বাজারে। এমন অবস্থায় নতুন করে আবারও 3% যে সম্পর্ক শুল্ক প্রয়োগ করা হলো বাংলাদেশে, দেখা যায় যে বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গ্রাহক সংখ্যা অনেক বেশি, মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে ব্রডব্যান্ড অনেকখানি কম, কিন্তু তারপরেও ব্রডব্যান্ড ব্যবহৃত হয় অনেক বড় পরিসরের ইউজের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে। দুই জায়গাতেই আসলে এক ধরনের যে নতুন করে শুল্ক এবং ভ্যাট আরোপ হলো, সার্বিকভাবে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবের কথা আপনি বলছিলেন গতকাল। ধন্যবাদ যে জনাব ছিলেন ভাই। যে দেখুন, এটা হচ্ছে একটা সম্পূর্ণভাবে একটা সরকারি সিদ্ধান্ত এবং এটা সাংঘর্ষিক একটি সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে। যে বৈষম্য দূর করার কথা বলে যে সরকার ক্ষমতায় আসে, আমরা প্রত্যাশা করেছিলাম বিগত সরকার যেভাবে আপনার ট্যাক্স আরোপ করেছিল, যেটা গতবারও আমরা এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম সেখান থেকে আরো 5% শুল্ক তারা কমাবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার, যে সরকারের প্রধান উপদেষ্টা যিনি মাইক্রো ক্রেডিটের জনক যিনি বলছেন বা আমরা বলি, তিনি কিভাবে এই ধরনের সিদ্ধান্তে অনুমোদন দিলেন সেটা আমাদের কাছে বোঝা গেল। দেখুন, ইন্টারনেট যে একটা অর্থনীতির কথা বলা বা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। কারণ 11 দিন ইন্টারনেট বন্ধ থাকার পরে আন্দোলন সংগ্রামের সময় দেখেন প্রায় 10 বিলিয়ন ইউএস ডলার কিন্তু আমরা ক্ষতি করতে, অর্থাৎ এর সাথে আমাদের অর্থনীতি চাকা, আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সবকিছু কিন্তু এর সাথে যুক্ত। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখবেন যে দেশের প্রায় 48% জনগোষ্ঠীকে আপনার ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আনতে পারে, যেখানে উন্নত দেশগুলি ইন্টারনেটকে ইতিমধ্যে মৌলিক মানবাধিকার স্বীকৃতি প্রদান করেছেন। অর্থাৎ এটি যেখানে মৌলিক অধিকার, সেখানে কিন্তু এখানে মানে কর কমিয়ে সহজলভ্য ভাবে কিভাবে জনগণকে এই সেবা প্রদান করা যায় সেদিকে সরকারের হওয়া দরকার ছিল। আপনি সামান্য কিছু অর্থ রাজস্ব সংগ্রহ করার জন্য দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আপনি কষ্ট দিতে যাচ্ছেন, যে কর আদায় করতে চাচ্ছেন এটা আসলে এটা খুব একটা আদায় করা হবে না আসলে, যেটা যার ফলে হবে কি এখানে কিছু সুবিধাভোগী এবং দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের পকেট ভারী হবে, রাষ্ট্রের কোষাগার ভারী হবে। রাষ্ট্রের কোষাগার তখনই ভারী হবে যদি আপনার দেশের
শতভাগ জনগোষ্ঠীকে আমরা ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, তাহলে হয়তো আমরা 20,000 কোটি টাকা রেভিনিউ আমরা সংগ্রহ করতে পারি। সরকার সেদিকে গেল, একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্তে তারা। আবার দেখেন আমরা 10 লাখ ফ্রিল্যান্সার যারা, তাদের কিন্তু এখানে ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ সামগ্রিকভাবে আমার ব্রডব্যান্ড ইন্টারনেটের আমার কিন্তু পেনিট্রেশন খুবই কম, আমার মাত্র 15%। সেখানে আমরা যেখানে সরকারই বলছে, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় কিন্তু উনি বলে এসেছেন যে আমরা ডিজিটালের মাধ্যমে আমরা রোবোটিক্স, আইওটি, আমরা এইগুলি ব্লকচেইন এগুলি প্রতিষ্ঠা করব। তাহলে এই সমস্ত যদি উনি বাস্তবায়ন করতে যান, তার জন্য দরকার আমার ইন্টারনেট কানেক্টিভিটি এবং ইন্টারনেটের অ্যাফোর্ডেবল প্রাইস। সেখানে অ্যাফোর্ডেবল প্রাইস আমি কিভাবে পাবো? আমার একদিকে কোয়ালিটি সার্ভিস আমি পাচ্ছি না, বিশ্বের মধ্যে আমি তলানিতে আছি। অন্যদিকে ভ্যাটের দিকে যদি আমি বলি, তাহলে বিশ্বে এই মুহূর্তে কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি। এরপরে আমাদের পূর্বে কিন্তু পাকিস্তান এবং উগান্ডা ছিল এর মধ্যে আমাদের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ করতে, কিন্তু আমরা এবার কিন্তু যে ট্যাক্স আরোপ করা এর মাধ্যমে কিন্তু আমরা পাকিস্তান এবং উগান্ডাকে ছাড়িয়ে গেল। আবার সেবার দিক দিয়ে কিন্তু বিশ্বের সবথেকে তলানিতে আমার কোয়ালিটি সার্ভিসে যেখানে, সেই সার্ভিসের জন্য আমাদের সরকার আমরা গ্রহণ করতে দেখলাম না, কিন্তু সামান্য কিছু পয়সার জন্য, টাকার জন্য তারা এই ধরনের একটি জনবান্ধব না জনহিতকর একটি কর্মসূচি তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রত্যক্ষ জারি করে। জি, জনাব মহিউদ্দিন আহমেদ, আপনি আমাদের সাথে একটু থাকবেন, আমরা আবার একটু অর্থনীতিবিদের কাছে যেতে চাই। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনার কাছে আমি দুটি পরিসংখ্যান জানাবো। প্রথম পরিসংখ্যানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া। সেটি হচ্ছে যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোবাইল সিম বন্ধ হয়েছে 73 লক্ষ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে প্রায় 95 লক্ষের মতো। অর্থাৎ এই যে বিশাল বড় একটি সংখ্যা একদিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বলছে, আবার অন্যদিকে সরকারি প্রাক্কলন অর্থাৎ রাজস্ব বোর্ড যেটি বলছে যে এই যে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ডের উপরে তারা যেই শুল্ক এবং ভ্যাট যুক্ত করেছে, তারা হিসাব করে দেখেছে তারা বছরে 12,000 কোটি টাকার একটি রাজস্ব আদায় করতে পারবে। অথচ দেখা যায় যে রাজস্ব বোর্ডের উপরে যেই সারা বছরে বাজেটের যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটি আসলে তারা পূরণ করতে পারেন না। আপনাকে যে দুটো পরিসংখ্যান বললাম, এর প্রেক্ষিতে আপনি কি বলবেন যে আসলে এই যে ধার্য করা হলো মোবাইলে যোগাযোগের উপরে, এটি কতখানি বোঝা হলো জনগণের কাছে? দেখেন, বাস্তব কথা হচ্ছে যে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা যতই নির্ধারণ করি না কেন, আজকে যখন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠীকে যখন আপনি ভুক্তভোগী করবেন এবং এরকম একটি এসেনশিয়াল ফান্ডামেন্টাল রাইট, বিশ্বায়নের যুগে ইন্টারনেট ছাড়া বিশেষ করে আমরা বড় একটি ফ্রিল্যান্সিং একটি ইকোনমির দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম। বাংলাদেশে আপনি জানেন যে শিক্ষিত বেকারত্বের হার চরম অবস্থায় এসে পৌঁছেছে, এমন একটি অবস্থায় যেটা আমি মনে করি যে একটা নাগরিকের একটা ফান্ডামেন্টাল রাইট, অ্যাক্সেস টু হাই স্পিড ইন্টারনেট এট অ্যাফোর্ডেবল প্রাইসিং। আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসিংও দিচ্ছেন না, আপনি হাই স্পিড ইন্টারনেটও দিবেন না, এমন একটি বাস্তবতায় যদি আসলে আমাদের তরুণ প্রজন্মরা ভবিষ্যতে তারা চাকরির দিকে যাবে নাকি তারা ব্যবসার দিকে যাবে এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং খাতটা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটাও কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। আপনি করের হার বৃদ্ধি করে দিয়ে বা কর আরোপ করে যদি আপনি মনে করেন যে আপনার বিনিয়োগ সংকুচিত হবে না, বা আপনি যদি মনে করেন ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে না, সেটা কিন্তু আসলে মানে বোকার স্বর্গে বসবাস করার মতোই। তো আমি খুব বিনয়ের সাথে আমি বিনীতভাবে আমি অনুরোধ করব যারা নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা রয়েছে, আরেকটা বার আমি মনে করি যে পর্যালোচনা করা উচিত, কারণ মূল্যস্ফীতি যতদিন আমরা নিয়ন্ত্রণ না করতে পারছি, যেটা আমি মনে করি সমস্যার মূল গোড়ায় যদি আমরা সঠিক সমাধান না আনতে পারি, ফুড ইনফ্লেশন, খাদ্যদ্রব্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যদি স্থিতিশীলতা না অর্জন করতে পারি, আপনার সুদের হার ভবিষ্যতে 30% হবে, আপনার অ্যাক্রস দ্য বোর্ড আপনার ভিএটি বেড়ে যাবে, আপনার 50% করে দিলেও কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হবে না এবং ভবিষ্যতে কিন্তু কর আহরণ কিন্তু বৃদ্ধি করবে না। আমার যেই প্রস্তাবনা থাকবে এবং নীতি নির্ধারণীয় পর্যায়ে সকল শ্রেণী পেশার যারা অটোনোমাস বডিতে যারা বর্তমানে কাজ করছে তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে কর আহরণ বৃদ্ধি করার লক্ষ্যে অবশ্যই আমাদের রেভিনিউ জেনারেশন বাড়াতে হবে। যদি আমার ব্যবসা বাণিজ্য যদি গতিশীল না করতে পারি, যদি কর্মসংস্থান আরো ব্যাপক হারে যদি আমরা বৃদ্ধি না ঘটাতে পারি, বিনিয়োগ যদি সংকুচিত হয়, ব্যবসা বাণিজ্য যদি সংকুচিত হয়, ভবিষ্যতে কিন্তু কর আহরণ কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমার প্রস্তাবনা হচ্ছে অবশ্যই বাজেট ডেফিসিট কোনোভাবেই থাকা আমি মনে করি না দীর্ঘমেয়াদের জন্য কোনোভাবেই সম্ভব এটা এবং বাস্তবসম্মত নয়। তবে এটাও আমার উল্লেখ করতে হয়, প্রয়োজনে আমাদের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, প্রয়োজনে আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তো আপনি বিনিয়োগ তো অনেকটুকু তো আপনি কমিয়ে এনেছেন, আগামী 2 বছর প্রয়োজনে কমিয়ে আনেন, কিন্তু দ্রব্যমূল্যের বাজারে যদি আমরা
স্বস্তি ফেরাতে না পারি, বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আপনার ভ্যাট ট্যাক্স সবকিছু বাড়িয়েও আপনার সুদের হার 40% নিয়েও কিন্তু আপনি কিন্তু কর আহরণ কিন্তু বৃদ্ধি করতে পারবেন না, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না, কারেন্সি স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না। তো এই দুইটা প্রেক্ষিতে আমার বলে নিতে হচ্ছে যে বাংলাদেশে একটি ভবিষ্যতে আমার বিশ্বাস যে আরএমজি সেক্টর এবং রেমিটেন্স সেক্টরের পাশাপাশি বাংলাদেশে কিন্তু একটি তরুণ প্রজন্মের জন্য একটি ব্যাপক হারে একটি ফ্রিল্যান্স ইকোনমি কিন্তু একটি দ্বিতীয় প্রজন্ম, আমাদের চতুর্থ প্রজন্মের জন্য কিন্তু এটা ব্যাপক সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা শুরুতেই যদি আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করি, তাদের হাঁটু যদি একদম প্রথমেই ভেঙে দেই, এটা কিন্তু আর গতিশীল হবে না। তো আমি ছোট করে আমি অনুরোধ রাখছি যে কর আহরণের ক্ষেত্রে বাজেট ডেফিসিট কমিয়ে আনার লক্ষ্যে অবশ্যই রাজস্ব আহরণ আমাদের বৃদ্ধি করতে হবে, তবে এটা রেভিনিউ জেনারেশনের বৃদ্ধির কলার ফলশ্রুতিতে আমার বিশ্বাস যে কর আহরণ বা রেভিনিউ জেনারেশন, ট্যাক্স রেভিনিউ জেনারেশন আরো ব্যাপক হারে বৃদ্ধি করা যাবে। এটা শুধুমাত্র আমাদের সাথে থাকুন। আমরা আবারও একটু অতিথির কাছে যাই। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ, আমি যে পরিসংখ্যানটি বলছিলাম আশা করি আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে 75 লাখ সিম বন্ধ হয়েছে এবং 93 লাখের মতো ইন্টারনেট তারা রিচ করছেন না, তারা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছেন। এখন যে নতুন করে যেই সিদ্ধান্তটি হলো, সম্পূরক শুল্ক 3%, মোবাইল রিচার্জে, ব্রডব্যান্ড ইন্টারনেটে 10% ভ্যাট, এই জায়গায় কি আপনারা আশঙ্কা করেন গ্রাহক হিসেবে আরো কিছু গ্রাহক সরে যেতে পারে? জি, অবশ্যই আপনার সাথে আমি সম্পূর্ণ, যেটা হচ্ছে যে যখন আপনার মূল্যস্ফীতি মধ্যগতি এবং আমার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আমার হিমশিম বিশ্বাস ক্ষেত্রে মানে পাচ্ছি, সেখানে আমার ইন্টারনেটে ডাটা প্রয়োগের ক্ষেত্রে তো আমাকে হিসাব করতেই হবে। যখন এই হিসাবটা গ্রাহক করতে যাবে তখন তার কিন্তু আসলে অপারেটরদের রেভিনিউ কমে যাওয়া, রাষ্ট্রের রেভিনিউ কিন্তু রাজস্ব কিন্তু কমে যাবে এবং অনেকেই হয়তো ইন্টারনেট বিমুখ হয়ে যাবে। যেখানে আমরা বলছি যে ইন্টারনেটের মাধ্যমে যদি আমার এমএমএস মোবাইল ব্যাংকিং সার্ভিসটা নিতে পারবো, তাহলে কিন্তু আমার এখানে অনেকটা সাশ্রয় হবে। জনগণকে সাশ্রয়ী সেবা, সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার কিন্তু দায়িত্ব রাষ্ট্রের। অধ্যাপক সাহেব যে কথাটি বলছিলেন যে কর না বাড়িয়ে ওদের সীমা কিভাবে বৃদ্ধি করা যায়, আমরা কিন্তু এটার সাথে একমত। আমরা বলছি যে আপনার দেশের সমগ্র জনগোষ্ঠীকে আপনি করের আওতায় আনেন, অর্থাৎ কি সবাইকে কানেক্টিভিটির মধ্যে যদি আনেন, আপনি অটোমেটিক কিন্তু রেভিনিউটা পাবেন, অর্থাৎ আপনার করের সীমানা কিন্তু পাবেন। কিন্তু তা না করে যদি আপনি করের আয়ের সীমা যে আপনি সংকুচিত করতে চান, রাষ্ট্র নিজে যদি এই ব্যবস্থাটা তৈরি করে, এটা হবে অত্যন্ত দুঃখজনক। আসলে যারা এখানে এটা তৈরি করেছেন, আসলে রাষ্ট্রের বর্তমান সামগ্রিক অর্থনীতি মূল্যস্ফীতি যেখানে 10%, আমার জীবন জীবনটা যখন হিমশিম খাচ্ছে, অন্যান্য আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হচ্ছে, সেই অবস্থায় আমার সামগ্রিক জীবনযাত্রার জনগণের সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমার মনে হচ্ছে যারা এই প্রজ্ঞাপনটা তৈরি করেছে, যারা এই প্রস্তাবটা তৈরি করেছে, তারা সামগ্রিক বিষয়গুলো বিচার বিবেচনা করে নাই। এখানে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে অ্যাকাউন্টেবিলিটি থাকা, যেটা আমরা বলছিলাম যে গত সরকারের সেই অ্যাকাউন্টেবিলিটি ছিল না, জনগণের কাছ থেকে পরামর্শ নিত না, জনগণের সাথে বসতো না, আমরা একই ধারাবাহিকতা দেখলাম। এবারে দেখলাম যে কারোর সাথে কোনো আলোচনা না করে, জনগণের স্বার্থ বিবেচনা না করে সেখানে কিন্তু ব্যাট ইমপ্লিমেন্ট করা। দেখেন আমাদের উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু দেখবেন যে নিত্য প্রয়োজন যেগুলো সরাসরি ভোক্তা ভোগ করে থাকে, সেখানে কিন্তু যেগুলো জীবন জীবিকার সাথে সম্পৃক্ত, সেখানে কিন্তু তারা করারোপ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখলাম, আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখছি, বিগত সরকারের সময় এই বর্তমানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সরকার, মানুষের চাহিদা এবং এই সরকার প্রত্যাশাটা অনেক বেশি। তো এই জায়গায় তারাও দেখলাম একই আচরণ, অর্থাৎ এখানে কারা আসলে সরকার পরিচালনা করছে, তাদের পরামর্শে এরা পরিচালিত হচ্ছে, এটা আমাদের কাছে বোধগম্য না। একটা ছেলে মানুষই করা হচ্ছে আমাদের সাথে, জনগণের সাথে। তো আমরা মনে করি এই যে জনগণের সাথে ছেলে মানুষই করার কোনো সুযোগ নাই, কারণ যারা সরকারে বসে আছেন, সরকার পরিচালনা করছেন, তাদের চাইতে কিন্তু জনগণের মাঝে যারা আছেন তারা কিন্তু কেউ বোকা না। বোকা স্বর্গে আমরা বসবাস করি না, অনেকে এর চাইতে অনেক ভালো বুঝেন, যারা উপদেষ্টা আছেন তাদের চাইতে অনেক ভালো বুঝেন। তো সেই জায়গায় আমি মনে করি আমাদের সাথে না বসুন, আমরা চেয়েছিলাম যে গণমাধ্যমের সাথে বসে, যেহেতু গণমাধ্যম সবার সাথে কথা বলার একটা সুযোগ আছে তাদের, যে তাদের গণমাধ্যমের সাথে বসেও তারা যদি আলোচনা করে, বিচার বিবেচনা করে, সবার মতামত নিয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিশ্চয়ই তারা তখন করতে পারতেন। তখন একটা জনবান্ধব
তারা একটা পলিসি তৈরি করতে। জি জনাব মহিউদ্দিন আহমেদ, আমরা আবার একটু অর্থনীতিবিদের কাছে ফিরতে চাই, আমরা আসবো আপনার কাছে। ডক্টর সায়েম আমির, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই এনবিআর এর এই প্রজ্ঞাপনটি জারি হওয়ার আগে অর্থ উপদেষ্টাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে কি কি কারণে আসলে এই বিষয়টি করা হলো, উনি উত্তর দিয়েছিলেন যে এর কোনোটি আসলে বিলাসী পণ্য নয়। আপনি কি মনে করেন যে ওনারা এই তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে মোবাইল ব্যবহার, ব্রডব্যান্ড ব্যবহার, এই বিষয়টিকে বিলাসী পণ্যের জায়গায় নিতে চাচ্ছেন? না, এটা তো আসলে সত্যিকার অর্থে আমি সাক্ষাৎকারটি দেখেছি এবং আমি মনোযোগ সহকারে আমি দেখেছি। উনি যে কথাটা বলেছে যে আমাদের একটি প্রয়োজনীয়তা আছে আইএমএফ এর যে ভবিষ্যতে যে লোন স্যাংশন করা হবে সেটার ভিত্তিতে আসলে আমাদের কর আহরণের যে টার্গেট, যে লক্ষ্যমাত্রা, সেটা আমাদের বর্তমানে 42,000 কোটি টাকার একটি ঘাটতি রয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। এবং বাংলাদেশে বিগত 6, 7, 8 বছর ধরে আমরা দেখেছি যে আপনার বাজেট ডেফিসিটটা, যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকে শুরু করে আপনার কর আহরণের ভিতরে যে ব্যবধানটা ছিল, এটা ক্রমবর্ধমান ভাবে কিন্তু বেড়ে যাচ্ছিল। আমাদের বাজেটের আকার বাড়লেও দেখা যাচ্ছে বৈদেশিক ঋণ নিয়ে আমরা বসে আছি, আর ব্যাংকিং খাত থেকে আমরা ঋণ নিয়ে বসে আছি। তো এটা আমি মনে করি না যে মানে সাস্টেইনেবল ছিল। তারপর আমার বলতে হয় যে যেই পণ্যগুলোর উপরে আপনার কর আরোপ করা হয়েছে, ভিএটি বৃদ্ধি করা হয়েছে, যেরকম আপনার ডিটারজেন্ট থেকে শুরু করে শ্যাম্পু, তারপর আপনার কয়েকটি ফলের উপরে যেভাবে কর আরোপ করা হয়েছে, আবার একই দিকে রেস্টুরেন্ট সমিতির মালিক এখানে সবাই কিন্তু কান্দাকাটি করছে। বাংলাদেশে 4,86,000 রেস্তোরাঁ ব্যবসা রয়েছে, তাদের সাথে সম্পৃক্ত রয়েছে। তো তাদের উপর যখন আপনার 5% থেকে 15% আপনার ভিএটি আরোপ করা হচ্ছে, 1,000 টাকায় যখন 150 টাকা আপনার সরাসরি ভ্যাট দিতে হচ্ছে, মানুষ এমনিও আপনার রেস্টুরেন্ট ব্যবসায় রেস্টুরেন্টে যেতেও কিন্তু মানুষ আজকে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে। তো এখানে যে এতগুলা মধ্যমায়ের ব্যবসায়ী রয়েছে, মিডল ইনকাম যে বিজনেস গুলো রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতির কিন্তু মেরুদণ্ড। এই মেরুদণ্ডটাকে যদি আমি নড়বড় করে দিই, আপনার ভবিষ্যতে রেভিনিউ জেনারেশন দূরের কথা, আমার আশঙ্কা রয়েছে যে ব্যবসা বাণিজ্য কিন্তু ধসে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে এটা কেউ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কোনোভাবে এটা ব্যবসা বান্ধব নয়, এমন বিনিয়োগ বান্ধব নয়। এবং অভ্যন্তরীণ যে বিনিয়োগ যে সংকুচিত হয়েছে, এটাও কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আপনি যদি ইয়ার ওভার ইয়ার এলসি ক্রেডিট দেখেন, আপনি দেখা যাবে যে 36% মতো কমে গেছে, নতুন বিনিয়োগ 16% ইয়ার ওভার ইয়ার কমে যাচ্ছে। তো এমন একটি বাস্তবতায় যখন আপনার মোবাইল টেকনোলজি, মোবাইল সার্ভিসেস উপরে যখন আপনার কর আরোপ করা হচ্ছে, দেখবেন বাংলাদেশে কিন্তু বর্তমানে কিন্তু জানুয়ারির 1 তারিখে কিন্তু আমরা ঘোষণা পেলাম যে পাঠ্য বই যেগুলা সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার কথা, সেটা কিন্তু পিডিএফ আকারে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পিডিএফ যদি তার অনলাইন ওপেন করতে হয়, সে ইন্টারনেট ছাড়া কিভাবে করবে? তার উপরে যখন আপনি বাড়তি কর আরোপ করছেন, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মকারি। এটা তো টোটালি কন্ট্রাডিক্টরি পলিসি হচ্ছে। আপনি তারপরে দেখেন এডটেক যে প্ল্যাটফর্ম গুলো আছে, এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম গুলো আছে, মানুষ কিন্তু আজকে ছোট ছোট শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা পড়াশোনা করছে। এটা কিন্তু বাস্তবতা। যখন আপনার ইন্টারনেট কস্ট বেড়ে যাবে, আসলে তাদের সাথে এটা আমি মনে করি যে এর বর্তমান বাস্তবতা বিবেচনা করে রেখে আপনি ভবিষ্যতে কর বাড়াতে পারেন, ভবিষ্যতে আমরা একটা সোশ্যালিস্ট দেশের দিকে এগিয়ে যেতে পারি, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনা রেখে আমি বলছি না যে ব্যবসা বান্ধব তো দূরের কথা, আমি বলছি যে শিক্ষা বান্ধব তো অন্তত পক্ষে হতে হবে। তো আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী যারা রয়েছে, তারা যদি আসলে পাঠ্য বই যদি সঠিকভাবে পিডিএফ সঠিকভাবে যদি ডাউনলোডই না করতে পারে, তারা আসলে কি করে পড়াশোনা করবে? তো সেদিকে আমি মনে করি সরকারের সুনজর রাখা উচিত। আবার একই সাথে ব্যবসা বান্ধব যদি পরিবেশ যদি আপনি না রাখেন, ব্যবসায়ীদের যদি আপনি চরমভাবে যদি মানে দুর্ভোগের শিকার হয়, বারবার যদি হয়রানির শিকার হতে হয়, ভ্যাট থেকে শুরু করে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, প্রতি স্তরে স্তরে ট্যাক্স দিয়ে একটা ব্যবসা চালাতে কিন্তু প্রচন্ড কষ্ট, প্রচন্ড মেধা ক্ষয়ক্ষতি কিন্তু করতে হয়। তো তাদেরকে আমি মনে করি যে উৎসাহিত করা উচিত, পুরস্কৃত করা উচিত, বরং হেনস্থা না করে আরেকটু আমার প্রস্তাবনা থাকবে যে ভবিষ্যতে ম্যাক্সিমাম 14.5% একটা ব্ল্যাঙ্কেট ট্যাক্স আপনি দিতে পারেন। কিন্তু এই যে এবং আয়ের সক্ষমতা যদি আপনি বৃদ্ধি করতে পারেন, তখন আমার বিশ্বাস যে ট্যাক্স রেভিনিউ জেনারেশন আরো ব্যাপকভাবে বৃদ্ধি হতে পারে। এন্ড অফকোর্স আই টোটালি এগ্রি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ এক্সট্রিমলি লো। এখানে আরো অন্তত পক্ষে 10 থেকে 12% ইতিমধ্যে আমাদের বাড়ানো উচিত। কিন্তু আপনি তো এটা রাতারাতি করতে পারবেন না। অনেকে যারা মুদির দোকানদার যারা রয়েছে, তাদের উপর যখন আমরা একটু আরেকজন অতিথির কাছে যাই, তার কাছ থেকে আমরা একটু শেষবারের কথাটি একটু শুনে নিতে চাই। মহিউদ্দিন আহমেদ, দীর্ঘদিন ধরে আপনারা গ্রাহকের স্বার্থের জন্য কথা বলছেন, বিভিন্ন প্রাইস রেটগুলো নিয়ে আপনাদের তর্ক রয়েছে মোবাইল কোম্পানিগুলোর সাথে, ব্যবসায়ীদের সাথে। এমন পরিস্থিতিতে যেই নতুন শুল্ক এবং ভ্যাট আরোপ হলো, এখন আসলে আপনারা গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য কি করণীয় বলে মনে করেন? খুব সংক্ষেপে আমাদের জানাবেন। জি দেখুন, ইতিমধ্যে কিন্তু এই সরকার দায়িত্বে আসার পরে কিন্তু আমরা ইন্টারনেটের একটা প্রাইস কমানোর একটা পরিকল্পনা ছিল এই বর্তমান সরকারের। আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা
জনাব নাহিদ সাহেব কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন যে কিভাবে আরো ইন্টারনেটের প্রাইসটা কমানো যায়। এটা নিয়ে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার আইসিটি পলিসি অ্যাডভাইজারের সাথে কাজ করছি। কিন্তু যেমন গতকালকে আমি বিকালবেলা পড়ে এসেছি যে আপনারা তো পথ বন্ধ করে দিয়েছেন, তাহলে এখন কিভাবে আমরা প্রাইসটা আরো কমানোর জন্য কিভাবে আপনারা এটা বলতে পারেন? তো যেটা হচ্ছে যে এখানে আমার দুটো জিনিস আছে, যে কোয়ালিটি আমার সার্ভিস দরকার, অন্যদিকে আমার যাতে এফোর্ড করতে পারি সেই একটা রিজনেবল প্রাইস। সেই জায়গাটা যখন আমরা কাজ করতে যাচ্ছি সেই সময় এই নতুন করে শুল্ক আরোপ এটা অনেকটা আমাদের জন্য মানে একটা প্রচুর খাওয়ার মতো। সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করা যাবে সম্ভব, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। যেখানে আমরা 5G চালু করতে পারিনি, আমার 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের জন্য আমার ইন্টারনেটের প্রয়োজন, যে কথাটি অধ্যাপক মহোদয় বললেন যে শিক্ষার্থীদের জন্য যেখানে আমরা পিডিএফ ইন্টারনেটের মাধ্যমে আমরা লেখাপড়া করছি, এই পরিস্থিতির মধ্যে যেখানে আমার বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে না, বিদেশি টেলিযোগাযোগ ইন্টারনেট সেবা বিদেশি বিনিয়োগকারীরা আসে না কোন একটা কারণে, তারা সবাই একটা বলে যে তোমার দেশে ভ্যাট অনেক বেশি। এই ট্যাক্সের যে বিভিন্ন লেয়ারে স্তরে স্তরে তোমার এখানে ট্যাক্স দিতে হয়, এটা আসলে অনেক বিনিয়োগকারী এই কারণে আসতে চায় না, যেখানে একটা বিনিয়োগকারীদের জন্য একটা সমস্যা। অন্যদিকে গ্রাহক হিসেবে আমরা এখানে যদি বাজারে একটা প্রতিযোগিতা তৈরি করা যেত কোয়ালিটি এবং প্রাইসের দিক দিয়ে এবং সহনশীল একটা পর্যায়ে আমরা আনতে পারতাম, তাহলে কিন্তু আমার দেশের অর্থনীতি চাকা যেমন গতিশীল হতো এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হতো। সেই জায়গাটাতে সরকার আমাদেরকে অনেক ব্যাক ফেলে দিয়েছে। যে কথাটি বললাম, এটা ইন্টারনেট কিন্তু এখন আর বিলাসী পণ্য না, ইন্টারনেটটা হচ্ছে এখন আমার একটা মৌলিক অধিকার। এটা আমার জীবন জীবিকা অর্থনীতি সবকিছু বলেন, রাষ্ট্র শিক্ষা চিকিৎসা সবকিছুর জন্য। এই যে আপনার টেলিভিশন তো আমি এখন ইন্টারনেটে দেখি, পত্রিকা মানুষ ইন্টারনেটে পড়ে, তার মানে কি এটা সবকিছুই যুক্ত হয়েছে এখন ইন্টারনেটের মাধ্যমে। সেই ইন্টারনেটটা এখন একটা জীবন জীবিকার একটা অংশ। আপনি দেখেন 11 দিনে, যে কথাটি আগেও বলেছিলেন যে 11 দিন ইন্টারনেট বন্ধের ফলে আমাদের $10 বিলিয়ন হয়েছে। মহিউদ্দিন আহমেদ, গ্রাহকদের পক্ষ থেকে আপনি খুব সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেন কি, একটি প্রস্তাবনা? আমরা প্রত্যাশা করি এই যে নতুন করে যে শুল্ক আরোপ হচ্ছে এটা তো প্রত্যাহারই করবেনি, বরঞ্চ বিগত সরকার যাওয়ার আগে যে বাজেটে 5% শুল্ক আরোপ করে গিয়েছিলেন সেটিও তারা করবে এবং দেশের সমগ্র জনগণকে ইন্টারনেটে কানেক্টিভিটি করতে হবে, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আমরা কথা দিচ্ছি আপনাকে যে রেভিনিউ আপনি কালেক্ট করতে চেয়েছিলেন তার চাইতে 4 গুণ বেশি রেভিনিউ আমরা আপনাকে দিব। আর যদি এই আপনাদের সিদ্ধান্তে আপনারা বহাল থাকেন, তাহলে আমরা আশা রাখি আগামী সপ্তাহে আমরা রাজস্ব বিভাগের সামনে অবস্থান কর্মসূচি করব। জি জনাব মহিউদ্দিন আহমেদ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। ডক্টর সাইম আমির ফয়সাল এবং মহিউদ্দিন আহমেদ, আপনাদের দুইজনকেই অনেক শুভেচ্ছা বিজনেস আওয়ারের আজকের এই পর্বে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা সংবাদ বিশ্লেষণ করছিলাম মোবাইল যোগাযোগে ভ্যাট ও করের চাপ বোঝা, এই বিষয়ে কথা বলছিলেন আমাদের সাথে দুজন অতিথি। আমরা চলে যাচ্ছি আমাদের অন্যান্য যে আয়োজন রয়েছে, অন্যান্য সংবাদ, সেই অংশে। এক সপ্তাহের মধ্যে মোবাইল রিচার্জ ও ইন্টারনেট সেবায় সম্পূরক শুল্ক এবং ভ্যাট না কমালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ঘেরাও করা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মোবাইল ও ইন্টারনেট সেবায় নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এবং ভয়েস ফর রিফর্ম আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নতুন করে শুল্ক ও ভ্যাট যুক্ত করায় গ্রাহকের ভোগান্তি যেমন বাড়বে, একইভাবে এই সেবা খাত হুমকির মধ্যে পড়বে। গ্রাহক স্বার্থ বিবেচনা না করে, কারো সাথে আলোচনা না করেই রাতের আধারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের সাথে নতুন করে বৈষম্য সৃষ্টি করবে। দেশীয় এবং বহুজাতিক সকল বেভারেজ কোম্পানির ব্যবসায়ীরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট কোমল পানীয়তে নতুন করে আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারপূর্বক এই খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি জানিয়েছেন। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন। সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় এই শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা ব্যাপক হতাশা ব্যক্ত করেন। বলেন, নতুন করে এই কর আরোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে
পণ্যের মূল্য আরও বাড়বে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। বহুজাতিক সিগারেট কোম্পানির ওপর শুল্ক ও মূসক কম বাড়িয়ে একচেটিয়াভাবে নিম্ন স্তরের দেশীয় কোম্পানির ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, বিদেশি কোম্পানির উৎপাদিত সিগারেটে নামমাত্র 2% সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ধুঁকতে থাকা দেশীয় উদ্যোক্তাদের নিম্ন সিগারেটে একক অর্থবছরে প্রায় 12% শুল্ক বাড়ানো হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাজবুন নাহার লাকি এসব অভিযোগ করেন। ভ্যাট বাড়ানোয় জীবনমানের ওপর সামান্য প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 45,000 কোটি টাকা। সেসব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো বাধ্যতামূলক। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরছি শেয়ার বাজার আপডেট সহ ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতো আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে পুঁজিবাজারের সবশেষ কী অবস্থা রয়েছে। আর যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে আমরা একটু তাকাই, ওয়েবসাইটে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। ডিএসই এক্স ইন্ডেক্স 13 পয়েন্ট কমে গিয়েছে, এখন সূচক দাঁড়িয়ে আছে 5143 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স কমেছে 2 পয়েন্ট, সূচক দাঁড়িয়ে আছে 1154 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স এটিও কমেছে 4 পয়েন্ট, সূচক দাঁড়িয়ে আছে 1902 পয়েন্টে। সব মিলে এখন পর্যন্ত 259 কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে 104টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 228টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। এরপরে আমরা যেতে চাই আমাদের যেই মুদ্রা বিনিময় হার যেই বিষয়টি রয়েছে সেই মুদ্রা বিনিময় হারের দিকে। সেখানে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এখন যে সব শেষ ডলারের দাম যেই বিষয়টি বেড়েছিল কিছুদিন আগেই, সেটি এখন দাঁড়িয়েছে মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি হচ্ছে 122 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়, পাউন্ড 150 টাকায় কেনা যাচ্ছে বিক্রি হচ্ছে 155 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সায়, ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা এই তথ্যগুলো জেনে নিলাম। এরপর আমরা যেতে চাই স্বর্ণের দরদামের দিকে। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,38,288 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,32,001 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,13,141 টাকা, সনাতন স্বর্ণ প্রতি ভরি 92,869 টাকা। এরপর আমরা যেতে চাই রূপার দরদামের দিকে। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি রূপা 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা, সনাতন রূপা প্রতি ভরি 1,586 টাকা। দর্শক, এই পর্যন্ত এখন আমার কাছে সবশেষ হালনাগাদ যে তথ্যটি ছিল শেয়ার বাজারের স্থানীয় যে বিদেশি মুদ্রা রয়েছে তা স্থানীয় বিনিময় মূল্য, এরপরে রয়েছিল আমাদের হাতে স্বর্ণ এবং রূপার দরদাম। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই একটি বিরতিতে, ফিরছি আরও কিছু সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও জ্বালানি সংকটের মাঝেই নতুন করে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। উপযুক্ত পরিবেশ না থাকায় ব্যবসা গুটিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এক্সিট পলিসি চেয়েছে ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নেতারা বলেন, এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। তার উপর নতুন করে ভ্যাট আরোপ ও শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধিকে ব্যবসার অন্তরায় হিসেবে দেখছেন তারা।
ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এলসি জটিলতা, ডলারের চড়া দামে অনেকদিন ধরে বিপর্যস্ত ব্যবসায়ীরা। সেই সাথে গেল 3 বছরে গ্যাসের দাম বেড়েছে প্রায় 400%। এরপরও আছে গ্যাস বিদ্যুতের সরবরাহ সংকট। সব মিলিয়ে এখনও বিনিয়োগ বান্ধব হতে পারেনি বাংলাদেশ। রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে। দাবি জানান দেউলিয়া আইন পরিবর্তনের, চান এক্সিট পলিসি বা ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি। আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপির দায় শুধু ব্যবসায়ীদেরই নয়, তা এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। তাছাড়া নগদ প্রণোদনা না পেলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানান তিনি। এর দায় কিন্তু বাংলাদেশ ব্যাংকেও নিতে হবে, শিডিউল ব্যাংকেও কিন্তু নিতে হবে। এই দায় একা কিন্তু খালি ব্যবসায়ীদের না। আপনাদের দায়িত্ব আপনারা করবেন, আমাদের দায়িত্ব আমরা করব। আপনারা যদি কারেক্ট থাকেন তাহলে বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি বসে যাওয়ার কোনো কারণ আমরাও দেখি না। এ সময় এলসি জটিলতা দূর করা এবং সুদের হার কমানোর দাবি করেন বিজিএমইএ প্রশাসক। ইন্টারেস্ট রেট একটু ইয়েতে রাখা, আমাদের এলসি সাপোর্ট দেওয়া, আমাদের এক্সিট পলিসিটা যারা একটা অনেক সিক আছে, এসএমই আছে, যারা এক্সিট করতে চায় তাদেরকে যেন আমরা নতুনভাবে তারা কাজ করতে পারেন। গভর্নমেন্টের মধ্যে খুব আশ্বস্ত করেছেন ওনারা এই চ্যাপ্টার 11 লাইক একটা এক্সিট পলিসি করছেন। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তির দাবিও জানায় বাণিজ্যিক সংগঠনগুলো। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এজেন্সি প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চলতি বছরের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার 12 জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল 10টায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ মধ্যে জেদ্দায় এই হজ চুক্তি হয়। এদিন ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে আলোচনা করেন। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।